যে আসলে গ্লোবাল নলেজ বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট একটা। অনার্স কমপ্লিট করে ফেলছি। জি, অনার্স কমপ্লিট করে ফেলছি। ইভেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি মাস্টার্স ডিগ্রিও কমপ্লিট করছি আমাদের রাজশাহী কলেজ। মানে সকালবেলা 8টার টাইম, রাইট টাইম 8টা আমার এন্ট্রি টাইম। বাট আমি বাসায় ফিরবো কখন এরকম কোনো বিষয়ে আমি নিজেও নিশ্চিত না। এটা মানে এর ওয়ার্কিং টাইম থাকে না? ওয়ার্কিং টাইম স্যার এখানে আমাদের কোনো সীমাবদ্ধতা ছিল না। খাতা কলমে দেখানো হয় 8 ঘন্টা। খাতা কলমে ওইভাবে দেখানো হয় না বলতে মানে আপনি আমি আমি নিজে যেটা দেখছি যে একটার সময় একটা ডাক্তার বসছে, আপনাকে একটার মধ্যে ওখানে যে ভিজিট করতেই হবে, ইভেন ডাক্তারকে স্যাম্পল প্রোভাইড করতে হবে। তো গ্লোবাল নলেজের মাধ্যমে আমি যতটা পাইছি আলহামদুলিল্লাহ আমার দিক থেকে আমি পূর্ণাঙ্গ সাকসেস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আবারও স্বাগতম জানাচ্ছি ছোট্ট একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। আসলে কথা বলার সুযোগ খুবই কম, তবে মাঝে মধ্যে কিছু বিষয় নিয়ে আমাদেরকে সময় করতেই হয়। আমার সাথে দেখতে পাচ্ছেন রাফিউজ্জামান, আমার একজন স্টুডেন্ট। আমার জীবনের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাবতীয় যাই কিছু ভাবি না কেন সব কিছুই যেন আমার ছাত্রদেরকে কেন্দ্র করে। কারণ যখন থেকে কর্মসংস্থান এবং কর্মদক্ষতা নিয়ে কাজ শুরু করেছি, তখন থেকে সময়গুলো এতটা খাটো হয়েছে যে বন্ধুদেরকে আলাদা সময় দেওয়া, পরিবারকে আলাদা সময় দেওয়া, আত্মীয় স্বজনদেরকে আলাদা সময় দেওয়া, এই সুযোগটা লাইফ থেকে শুধু খাটোই হয়নি, এটা পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছে আমার। যার কারণে আমার বন্ধু তালিকায় যদি আমি কাউকে বিবেচনা করি সেটা হবে আমার ছাত্রর মধ্যে। এবং যতটুকু ভালো সময়, খুনসুটি অথবা ঘোরাফেরা সব কিছু জুড়ে যেন আমার ছাত্ররা। তো রাফি আমাদের সদ্য একটি ব্যাচে অংশগ্রহণ করে এখান থেকে কারিগরি দক্ষতা নিয়ে সে চলে যাচ্ছে। ইন্টারেস্টিং কিছু ঘটনার সাক্ষী আমরা সবসময় হই, আর এটা ভিডিওতে নিয়ে আসার চেষ্টা করি আপনাদের সামনে। রাফি হচ্ছে এইরকম একটা পার্সন। রাফির কাছ থেকে আমরা শুনবো। রাফি কেমন আছে? জি, আসসালামু আলাইকুম স্যার। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি স্যার, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। তোমার হোম ডিস্ট্রিক্ট? আমার হোম ডিস্ট্রিক্ট নওগাঁতে, নওগাঁ আত্রাইতে। আমি ওখান থেকে বর্তমানে গ্লোবাল নলেজে। নওগাঁ কিসের জন্য বিখ্যাত? নওগাঁ স্যার এই আম এরকম ধরনের, যেহেতু রাজশাহীটা প্রপারলি আপনার আমের জন্য বিখ্যাত, তো নওগাঁতেও নওগাঁ মোটামুটি। কিসের জন্য বিখ্যাত আমি জানি। জি স্যার। নওগাঁতে প্রচুর ধান হয়। জি স্যার। ধান চালের আবাদ হয় প্রচুর নওগাঁতে। দিনাজপুরে হয়, আমি তো যতটুকু জানি। নওগাঁর মানুষের অনেক টাকা, আর যত বড় বড় জমিদার বংশ সব নওগাঁ থেকে বের হয়ে আসছে। আমার কোনো এক সময় নওগাঁতে বিয়ে করার ইচ্ছা ছিল। ওই সময় তোমরা যদি থাকতে তাহলে আমার এই স্বপ্ন পূরণ হতো, এখন আর হবে না। যাই হোক, মানুষের জীবনে অনেক সময় আসে, অনেক পরিকল্পনা আসে, তার মধ্যে সর্বোত্তম যে ব্যবস্থাপনা সেটা আল্লাহ দিয়ে দেয়, কারণ সর্বোত্তম পরিকল্পনাকারী হচ্ছে মহান সৃষ্টিকর্তা, রাইট? জি স্যার। আচ্ছা, তোমার গল্প শুনি। তুমি পড়াশোনা করলে কোথায়? জি, আমি আপনার সর্বপ্রথম প্রাইমারি টু হাই স্কুল লেভেল আমার ওখানেই আমি কমপ্লিট করছি। আমাদের বাজারে আপনার ভবানীপুর জিএস হাই স্কুল ছিল সেখানে। এটা কোন কোন থানা? এটা আত্রাই থানা অন্তর্ভুক্ত। মাশাআল্লাহ। দেন তারপরে আমি ওখান থেকে যখন এসএসসি পাশ করি, তার পরবর্তীতে উচ্চ মাধ্যমিকের জন্য আমি আমাদের আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজে ওখানে যাই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের জন্য। উচ্চ মাধ্যমিকটাও আমি কমপ্লিট করি। দেন তারপরে লেখাপড়ার ইচ্ছা ছিল বা পারিবারিকভাবেও এটার একটা ইয়ে ছিল, যার জন্য আমি অগ্রসমান হতে পারছি অনেক লেখাপড়ার দিক দিয়ে অনেক সামনে। তার পরবর্তীতে আমি নওগাঁতে আসি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার জন্য, অনার্স। দেন আমি 2020-এ অনার্স কমপ্লিট হয়ে যাই, বাট করোনাকালীন সময়ে লকডাউন থাকার জন্য 2022-এ সেটা আমার পরীক্ষা সমাপ্ত করা হয়েছে। অনার্স কমপ্লিট করে ফেলছি। জি, অনার্স কমপ্লিট করে ফেলছি। ইভেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি মাস্টার্স ডিগ্রিও কমপ্লিট করছি আমাদের রাজশাহী কলেজ থেকে। মাশাআল্লাহ, আমার রাজশাহীতেই মাস্টার্স করেছে সে। জি। আচ্ছা, তারপরে হিস্ট্রি আমি কিছু শুনেছি তোমার চাকরি জীবন। জি 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 আমি যখন অনার্স কমপ্লিট করি, অনার্স কমপ্লিট করার পরে তো বেসিক্যালি একটা স্টুডেন্টের যেরকম মনোভাব থাকে বা একটা পরিবার থেকে যারা একটা এক্সপেকটেশন রাখে যে আমার ছেলে বা আমার সন্তান বড় হয়েছে, সে একটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে, অবশ্যই সে পরিবারের জন্য কিছু একটা করবে। এবং বা চাকরিটাই হচ্ছে মানুষের মূল একটা। জি 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 মূল পেশা ছিল। তো আমারও দৃষ্টিভঙ্গিটাই ওরকম ছিল, যার জন্য আমি আপনার 2022-এ মাস্টার্সে ভর্তি হওয়ার পরে আমি সর্বপ্রথম বেক্সিমকো ফার্মার একটা সার্কুলার পাওয়ার পরে বেক্সিমকো ফার্মাতে পরীক্ষা দিলাম। জি। তো ওখানে পরীক্ষা দেওয়ার পরে মাশাআল্লাহ রিটেনে টিকে গেছি। দেন ভাইবার জন্য তারা ডাকছে। এটা 2022-এ। আচ্ছা, মানে আমি অনার্স কমপ্লিট করার পরেই অ্যাট ফার্স্ট বেক্সিমকোতে গেছিলাম।
তো ওখানে টিকে যাওয়ার পরে তারা ভাইবার জন্য ডাকছে, ভাইভাতেও টিকছি, চাকরি কনফার্ম। দেন ওদের ওখানে 14 ওয়ার্কিং ডেজ ট্রেলিংও কমপ্লিট করছি। তো ট্রেলিং কমপ্লিট করার পরে আমাদের যে ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল, মানে এএসি, এরিয়া সেলস ইনচার্জ, তো ওদের আন্ডারে মোটামুটি থাকতে হতো 2 থেকে 3 মাস, যে মার্কেট কিভাবে কি করতে হয়, পাশাপাশি আমরা কিভাবে কাজ করব প্রপারলি, এই বিষয়টার জন্য আমাদের গাইডলাইন প্রোভাইড করতে একদম হাতে কলমে, মানে মাঠ পর্যায়ে আর কি। তো সেখানে আমি ছিলাম 3 মাস ছিলাম, অক্লান্ত পরিশ্রম, মানে সকালবেলা 8টার টাইম, রাইট টাইম 8টা আমার এন্ট্রি টাইম, বাট আমি বাসায় ফিরবো কখন এরকম কোনো বিষয়ে আমি নিজেও নিশ্চিত না। এটা মানে এর ওয়ার্কিং টাইম থাকে না, ওয়ার্কিং টাইম স্যার, এখানে আমাদের কোনো সীমাবদ্ধতা ছিল না। খাতা কলমে দেখানো হয় 8 ঘন্টা। খাতা কলমে ওইভাবে দেখানো হয় না বলতে, মানে আপনি আমি নিজে যেটা দেখছি যে একটার সময় একটা ডাক্তার বসছে, আপনাকে একটার মধ্যে ওখানে যে ভিজিট করতেই হবে, ইভেন ডাক্তারকে স্যাম্পল প্রোভাইড করতে হবে। তো এরকমটা ছিল আমার লাইফ, মানে অলমোস্ট আমি বাসায় দেখাচ্ছে অনেক সময় রাত 3টা। আমি শুনেছি যে এই পেশাতে সাপ্তাহিক ছুটিও থাকে না। সাপ্তাহিক ছুটিও থাকে না, হ্যাঁ। আমরা মনে করতাম যে আমরা সপ্তাহে অন্তত পক্ষে একদিন নিজের রিচার্জ হওয়ার জন্য এবং রেস্ট পাওয়ার জন্য একটা দিন অন্তত পক্ষে পাবো, সেটা শুক্রবার, যেটা সবাই জানে যে শুক্রবার রেগুলারলি বাংলাদেশে ছুটি হয়। বাট আমাদের শুক্রবার দিন আরও বেশি প্রেশার থাকতো, কারণ অনেক ডাক্তার যারা সরকারি হাসপাতালে বসতো তারা শুক্রবার দিন ক্লিনিকে বসে। আচ্ছা, সেই সময় কাজের প্রেশার আরও দ্বিগুণ, কারণ আমাদের নিয়মিত ভিজিট করতে হতো। এবং টার্গেট থাকে। জি, টার্গেট থাকে, এটা খুব হেডেক। আচ্ছা, তারপরে ওই কি ওই তো পেশাটা কি করলেন? তারপরে আমি 3 মাস ওইভাবে ওই অবস্থাতে ছিলাম। দেন একটা সময় এত কিছু মেনে নেওয়ার পরেও একটা সময় তারা আমাকে পোস্টিং দিছে খাগড়াছড়ি সাজেক। আচ্ছা, সাজেক। তো যেখানে আমার এখান থেকে অনেকটা ডিস্টেন্স, প্রথম আমার পরিবার আছে, আমি আমার মানে 1 মাস পরে 2 মাস পরে ইচ্ছা করলে যে বাসায় আসবে, এরকম কোনো অপশন ছিল না, এরকম কোনো জি 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 এরকম কোনো অপশন ছিল না। ইভেন তাদের একদম মানে একটা লিপিবদ্ধ একটা চার্জশিটের মতো, যেখানে আপনাকে মানে সিগনেচার করে টোটাল আপনার মানে আপনার নিজের ইচ্ছা অনুযায়ী কিছু করতে পারবেন না, যে যেখানে আপনি একদম তাদের হাতে মানে বন্দি, এরকম একটা বিষয়। সপ্তাহে ছুটি তো নাই। আর সেকেন্ড বিষয় যে আপনি, ওনাদের বক্তব্য ছিল এরকম যে আপনার রিলেটিভসও যদি কেউ মারা যদি যায়, তাও এটা বিশেষ বিবেচনা করা হবে যে আপনি ছুটি পাবেন কি পাবেন না। আসলে দেখুন, চাকরি আমরা আসলে কেউই স্বাধীন না, তবে নিজের ব্যবসা প্রতিষ্ঠান থাকলে এটা যতটা প্রয়োজন প্রয়োজন অনুভব করিব যখন আমরা, যে এটা খুবই এসেনশিয়াল, সেই জায়গায় আমি ইচ্ছা করলে আমার সিস্টেমটা আমি মেনটেন করে আমি এখান থেকে একটা ছুটি বের করা, বা একটা কখনো আমরা দেখা যায় যে অনেক কাজের প্রেশার, অনেক বেশি কাজ করছি, আবার কখনো দেখা গেছে যে ইচ্ছা করলে আমি প্রেশারটা কমিয়ে নিচ্ছি, এটা নিজের হাতে একটা নিয়ন্ত্রণ থাকে। যাই হোক, রাফিউজ্জামান যখন বেক্সিমকোতে ছিল সেই সময়টা ছিল তার জন্য অনেকটা গজবের মতো, এবং বাইন্ডিং, ডিউটি শুরু আছে, শেষ কখন হবে তার কোনো নিশ্চয়তা নাই, সাপ্তাহিক ছুটি নেই, ইভেন পরিবার অনেক দূরে। তাকে সাজেকে যখন পোস্টিং দেওয়া হলো, সেখান থেকে 2 মাস পরে চাইলেই বাসায় আসাটা এটা সময় সাপেক্ষ বিষয়, যার কারণে সেটা হতো না। এবং অর্থনৈতিকভাবেও বেশ কিছু প্রবলেম আছে, কারণ দূরের রাস্তা হলে কিন্তু রাস্তাতে অনেক বড় ধরনের একটা খরচ আছে যাতায়াতের ক্ষেত্রে। চাকরিটা কবে ছাড়লাম? আমি যখন আমাকে পোস্টিং দেওয়া হলো খাগড়াছড়ি সাজেক, তো আমি আমার পরিবারের সাথে কথা বললাম যে আমি যদি ওখানে যদি যাই, হয়তো আমার রিলেটিভস কেউ মারা গেলেও হয়তো আমি উপস্থিত হতে পারবো না, সিচুয়েশনটা এমনই ছিল। তো পরিবারের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার পরে এক সময় তারা বললো যে তুমি তাহলে জবটা ওখানে স্টপ করে দাও। চাকরি ছেড়ে দেওয়ার পরে আর কোথাও জব? জি, আমি বেক্সিমকোতে যখন রিজাইন করি তারপরে ঠিক 1 মাস পরে, এই লাস্ট 1 মাস। স্যালারি কত ছিল বেক্সিমকোতে? বেক্সিমকোতে স্যার বেসিক স্যালারিটা ছিল আপনার 26,800 টাকা। আচ্ছা, ফুল কতটুকু পাইতেন? ফুল টোটালি আপনার যদি আপনার টিএডিএ এগুলো যদি ধরা যদি হতো, হয়তো ওই 31 থেকে 32। 32,000 টাকার চাকরি সে ছেড়ে দিয়েছে। এরপরে কোথায় জয়েন করলো? এরপরে আমি বাসায় মোটামুটি 1 থেকে 1.5 মাসের মতো স্টে করি। তারপরে প্রাণের একটা চাকরির সার্কুলার দেখি, এটা ছিল আপনার টেরিটরি সেলস ম্যানেজার, টিএসএম। এটা তো আরোই সমস্যা। জি, আমি প্রথমে বুঝতে পারি নাই যে ওটার চাইতে এটাও ক্রিটিক্যাল হবে। না, আমি জানি আমার কাছে প্রাণ থেকে অনেক জব হোল্ডার আসছে, এবং এখান থেকে কাজ শিখে যাওয়ার পরে তারা এই পেশায় আছে, কাজ করছে, এবং স্বাধীন জীবনযাপন করছে আলহামদুলিল্লাহ। তো আমি ওখান থেকে পরীক্ষার জন্য আবারও ঢাকাতে শিফট করি। দেন ঢাকাতেও পরীক্ষা দিই প্রাণের, ইভেন এক পর্যায়ে টিকে যাই।
তো আমার কর্ম সময় বলতে ওরকম ছিল সকাল 8টা। তো আমার আন্ডারে কিছু আপনার সেলসম্যান থাকতো, যাদের পরিচালনা করা, তারা মার্কেটে ঠিকঠাক কাজ করতেছে কিনা এগুলো দেখাই আমার কাজ ছিল। কিন্তু আমার বেতন ছিল মাত্র 16,500 টাকা। আচ্ছা আচ্ছা। আমি একজন মাস্টার্স কমপ্লিট ছেলে, আমি 16,500 টাকাতে যদি আমি চাকরি যদি করি, তো আমাদের ঢাকা নিজে খাইতে চলতেই আমার অলমোস্ট দেখা যাচ্ছে 18,000 টাকা খরচ হয়ে যায়। তার মানে শেষ সময়ে এসে তোমার মাসের শেষে এসে টানা হেঁচড়া লাগবে। মাসের শেষে তো টানা হেঁচড়া, পরিবারকে তো কিছু দিতে পারি না, উপরন্তু পরিবারের কাছ থেকে আবার নিতে হয় আমাকে। হ্যাঁ, চলতে হবে তো। আচ্ছা, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা হচ্ছে ওই অনেকে বলে যে পঙ্গু করে দেওয়ার মতোই একটা শিক্ষা ব্যবস্থা আমাদের চলছে, যার কারণে মাস্টার্স পাশ করার পরেও সে যেখানে চাকরিতে গেছে সেখানে নতুনভাবে ট্রেনিং করে কাজ শুরু করতে হয়েছে। বেতন কম এবং সুযোগ সুবিধা কম, ছুটি নেই। আবার এমন একটা প্রত্যন্ত অঞ্চলে তাকে পোস্টিং দেওয়া হলো যেখান থেকে বাসায় কমিউনিকেট করা সশরীরে এটা আরও কঠিন। তো সব মিলিয়ে দুইটা চাকরি ছাড়ার পরে তোমার কখন মনে হয়েছে যে মোবাইল ফোন সার্ভিসিং শেখা উচিত? আমি যখন 2টা চাকরি ছেড়ে দিয়ে যখন বাসায় আসলাম, বাসায় আসার পরে আমি মোটামুটি 2 থেকে 3 মাস স্টে করতাম আর চিন্তা করতাম যে কি করব। এখন তো মনে হয় যে আমি মাস্টার্স কমপ্লিট করে পরিবারের কাছে বোঝা হয়ে গেছি, যে আমি দেশের একটা সর্বোচ্চ, আমার দেশের আমি একটা সর্বোচ্চ ডিগ্রিধারী, অথচ আমি এভাবে ভোগান্তির শিকার, পরিবারের জন্য কিছু করতে পারি না, নিজেরও তো অ্যাটলিস্ট চলতে হয়। তো অনেক কিছু এরকম চিন্তা ভাবনা করতে 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 আর আমার ছোটবেলা থেকে মোটামুটি কম্পিউটার ইভেন আর মোবাইল ফোনের প্রতি একটা অন্যরকম একটা মানে জিনিস কাজ করতো ওর ভিতরে, যে এগুলো কিভাবে কাজ করে। আমি অনেকটা আগে থেকে কম্পিউটার ইউজ করতে পারতাম, ইভেন কম্পিউটার পার্টসগুলো খুলে আবার সেগুলো লাগাতেও পারতাম। আবার মোবাইল ফোনগুলো কিভাবে কাজ করে এই জিনিসগুলো অনেক সময় চিন্তাধারা করছি। আবার ইউটিউবে ভিডিও দেখে 2-1টা ফোন ফ্ল্যাশও করছি। তো এরকম একটা সিচুয়েশন থেকে চিন্তা হলো যে যদি আমি স্মার্ট একজন পার্সন হতে পারে, আমি মাস্টার্স কমপ্লিট, আমি দেশের কোনো প্রাইভেট হোক বা সরকারি হোক কোনো চাকরির সাথে সম্পর্কিত না, বাট আমি যদি এটা নিয়ে কিছু যদি করতে যদি পারি, কারণ আমি তো আমার দিক থেকে আমি কোয়ালিফাইড, এখন আমি যদি এরকম কোনো বিষয় নিয়ে করতে পারি যেটা স্ট্যান্ডার্ড বা আমাকেও ভালো লাগবে বা এটার কিউরিসিটিও আমার কাছে অনেক বেশি, তো সেই সময় অ্যাট লাস্ট আমার কাছে মনে হলো যে এই সেক্টরটা নিয়ে আমি কিছু করতে পারবো বা আমার কিছু করা উচিত। তো আমি চিন্তা করলাম যে কি করা যায়। অ্যাট লাস্ট দেখলাম যে আমার বাজারে 2 থেকে 3টা টেকনিশিয়ান আছে মোবাইল ফোন যারা সার্ভিসিং করে, তো ওদের ওখানে দেখলাম প্রচুর পরিমাণ চাপ। লোকেরা সব সময় আপনার দেখা যাচ্ছে ভিড় লেগেই আছে, আর এত কাজ যে ওখানে ওরা ডেলিভারিও দিতে পারতেছে না ঠিকঠাক মতো, ফোন কালেক্ট করে নিয়ে কাস্টমারের কাছ থেকে 5 দিন 7 দিন সময় নিচ্ছে, তারপরেও তারা প্রোভাইড করতেছে। তো অ্যাট লাস্ট পরবর্তীতে যখন দেখলাম যে আসলেই তারাও 100% সমস্যার সমাধান দিতে পারে না। কাস্টমারের ফোন দেয়, তারা যেগুলো একদম ছোটোখাটো প্রবলেম এগুলো সারাই দিচ্ছে, দিয়ে ডেলিভারি করে দিচ্ছে। যদি মেজর কোনো প্রবলেম হয় তারা সেটা রিসিভ করতেছে, জেলা শহরে পাঠাচ্ছে ভালো কোনো জায়গাতে, ওখান থেকে ওরা সার্ভিসিং করে নিয়ে এসে কাস্টমারকে হ্যান্ড ওভার করে। এগুলোকে পর্যবেক্ষণ করছো? জি, আমি বেশ কিছুদিন বাজারে ঘোরাফেরার মাধ্যমে এই জিনিসগুলো আমি অবলোকন করলাম এক সময়। তো তারপরে আমার কাছে মনে হলো যে আমি এই জিনিসগুলো বুঝি ভালো, আর আমার একটা কিউরিসিটিও সেই সময় থেকে কাজ করে। তো আর আমি ইনশাল্লাহ একটা জিনিস যদি চেষ্টা যদি করি আমি করতে পারবো, কারণ আমি যতটুকু হোক আমার মেধা আল্লাহ পাকে আমাকে দিয়েছে, আমি মাস্টার্স কমপ্লিট করছি, তো এই সেক্টরটা নিয়ে কিছু করা যায়। তো এরকম চিন্তাধারা শুরু থেকে অনেক ভিডিও দেখতাম, অনেক সময় আপনারও কিছু ভিডিও দেখছি, হয়তো ওইভাবে সেটা ফরওয়ার্ড করি নাই, বাট এক সময় রেগুলারলি আপনার কিছু ভিডিও দেখা আমি শুরু করলাম, আপনার প্রতিষ্ঠানের গ্লোবাল নলেজের বা আপনার পার্সোনালি কিছু ভিডিওগুলো দেখে যে সার্ভিসিং এভাবে করতে হয়, ওইভাবে বা এভাবে সলিউশন করতে হয়। তো অনেকগুলো ভিডিওতে দেখলাম যে একটা ইজি স্টেপ বা ইজি কিছু মেথডসের মাধ্যমে একটা ফোন প্রপারলি সলিউশন করা সম্ভব। তাহলে যদি এটা করা যদি সম্ভব যদি হয় আর এতগুলো স্টুডেন্ট যদি করতে পারে, তাহলে অবশ্যই এটা আমিও করতে পারবো। তো এরকম একটা চিন্তাধারা নিজের মধ্যে পোষণ করার পরে আমি তারপরেও বাসায়ও বলতে এই বিষয়ে সমস্যা আমি মনে করলাম যে আমি মাস্টার্স কমপ্লিট করে এখন মোবাইল সার্ভিসিং শেখার জন্য বলতেছি এখন। আসলে বাংলাদেশের ক্ষেত্রে এটা আসলে একটু ভিন্ন বিষয়, যে ছেলেরা চাকরি করলেই মনে হয় অনেক যোগ্য, এবং মেয়ের বাবারা চাকরিজীবীদেরকে মেয়ে দেওয়ার জন্য পাগল হয়ে থাকে। আর ব্যবসা, সেখানে আবার মোবাইল ফোন সার্ভিসিং, এটা মেকানিক্যাল কাজ, এটাকে অনেক ছোটোভাবে দেখে অনেকেই। আর একজন মাস্টার্স কোয়ালিফিকেশনের ছেলে যখন চিন্তা ভাবনা করছে যে চাকরি বাকরি ছেড়ে দিয়ে মোবাইল ফোন সার্ভিসিং শিখবে, সেই সময় আসলে বাবা মায়ের অবস্থাটা কোন জায়গায় যায় সেটা আমরা বুঝতে পারছি। পরিশেষে রাজি হলো।
যে পরিশেষে আমি সর্বপ্রথম আম্মাকে জানাই বিষয়টা, যে আম্মা আমি যেহেতু এইভাবে বসে থাকি তো কোনো জিনিসের সমাধান করতে পারবো না, সো আমার এটা নিয়ে কিছু করা উচিত, আর আমি ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো। তো বলে পরিবারে মোটামুটি একটা সম্মতি হওয়ার পরে আমি তখন স্পটিং করতে লাগলাম যে আসলে ভালো কোনো প্রতিষ্ঠান আছে কিনা, রাইট। যেখান থেকে আমি একটা ভালো শিক্ষা গ্রহণ করে নিজেকে পরিবর্তন করতে পারবো। তো ফ্রেন্ডের সাথে অনেক আলোচনা করার পরে এরকম একটা কনসেপ্টের মধ্যে চলে আসলাম, বা আমি নিজে এই জিনিসটা বিচার করলাম যে আসলে বাংলাদেশে অনেক হাইলি সার্টিফিকেটধারী ছেলে মেয়ে বেকার পড়ে আছে, বাট একটা টেকনিক্যাল হ্যান্ড পড়ে নাই, সে কোনো না কোনো ওয়েতে কাজ করতেছে, ইনকাম করতেছে, তার পরিবার চালাচ্ছে। তো আসলেই আমারও এরকম কিছুই করা উচিত। তো তারপরে এভাবে দেখতে দেখতে আমি ঢাকাতেও খোঁজ নিয়েছি 2-3 জায়গাতে, ঢাকাতে আমার রিলেটিভস আছে, তাদের মাধ্যমে খোঁজ নিয়েছি বা দেখছি, তবে যতটা দেখছি জানছি শুনছি তাতে আমার ওখানে ওইভাবে সম্মতি ছিল না। আমি চাচ্ছিলাম এর চাইতে বেটার কোনো পজিশন, কোনো প্রতিষ্ঠান, কোনো টিচার যে আমাকে তার আমি প্রপারলি কাজ করতে পারবো এরকমভাবে আমাকে গড়ে তুলতে পারবে। কারণ আমি তো মোটামুটি বাইরে লেখাপড়া করছি, চলাফেরা করছি, অনেকটাই বুঝি বা অনেকটা বোধ শক্তি আমার ভিতরে আছে যে না, তুমি যেহেতু শিক্ষিত, বাংলাদেশের একটা দেশের সর্বোচ্চ কোয়ালিফিকেশন তোমার ভিতরে আছে, জি তাই না? জি তাহলে তোমার চক্ষু তো খোলা, জি এবং তুমি চাকরি করে আসছো, সে চাকরিগুলোকে ছেড়ে আসছো, তাহলে অবশ্যই তোমার সেই দৃষ্টিটা আছে যে কোন প্রতিষ্ঠান ভালো, এবং কাদের কাছে গেলে কি পেতে পারি। অন্ততপক্ষে 100% না হলেও তুমি এটাকে বিশ্লেষণ করতে পারো 50, 60 বা 70%। এখন আজকে তোমার বিদায়, জি আজকে হচ্ছে রাফিউজ্জামানের বিদায়, এবং আজকে আমি জানলাম যে রাফিউজ্জামান বিগত দিনে চাকরি করেছে, মাস্টার্স কোয়ালিফিকেশনের একজন ছেলে, এবং দুটো চাকরি ছাড়ার পরে সে এই টেকনিক্যাল কাজকে আয়ত্ত করার জন্য গ্লোবাল নলেজ এসছে। তো এটা শোনার পরে আমার কাছে মনে হয়েছে যে না, আসলে এটা দৃষ্টান্ত হতে পারে। আমরা কিন্তু কিছু মানুষকে দেখি, দেখার মাধ্যমে শিখি। রাফিউজ্জামান কিন্তু তার এলাকার মোবাইল ফোন সার্ভিসিংয়ের কয়েকটা প্রতিষ্ঠানকে অবলোকন করে সে বুঝতে পেরেছে যে এই সেক্টরে প্রচুর কাজ আছে, কিন্তু সেই কাজগুলো করার লোকের অভাব আছে। আবার যতগুলো এক্সপার্ট রয়েছে তাদের যে ক্যাপাসিটির চাইতেও অনেক বেশি এখানে গ্রাহকের সেবার প্রয়োজন আছে। এটা কোনো এক জায়গা থেকে সে কালেক্ট করেছে, তাই না? জি স্যার। কালেক্ট করে যেহেতু আসছে, অতএব সে এটা নিয়ে ক্যালকুলেশন করেছে। আমি জানতে চাচ্ছি যে রাফিউজ্জামানের গ্লোবাল নলেজে আসা, ট্রেনিং শেষ করে আজকে যে বিদায় হবে, তো এই বিদায় মুহূর্তে গ্লোবাল নলেজ সম্পর্কে তোমার মন্তব্য, তোমার প্রশিক্ষণটা কেমন হয়েছে, এবং তুমি কতটুকু স্যাটিসফাইড, এই বিষয়টি আমি জানতে চাচ্ছি। জি, আমি যখন গ্লোবাল নলেজে চিন্তা করছি যে একদম আমি ফাইনালি গ্লোবাল নলেজে শিফট করব আপনার কিছু ভিডিও দেখার পরে, ইভেন রাজশাহীতে আমার একটা ফ্রেন্ড ছিল, তার মাধ্যমে আমি প্রতিষ্ঠান রিলেটেড খোঁজ খবর নিয়েছি। আমি ফিজিক্যালিও একদিন ভিজিট করছি, করার পরে আমার কাছে পরিবেশ, এবং সেই সময় আমি যখন এখানে উপস্থিত ছিলাম আপনি একটা মেবি ক্লাস নিচ্ছিলেন, তো ক্লাসটা আমি 5-10 মিনিট অ্যাটেন্ডও হয়েছি। ওই সময়টা আমার কাছে অনেক ভালো লাগছে যে আপনার বোঝানো বা আপনার কথা বলার স্টাইলটা অনেক সুন্দর লাগছে, যে যাক আমি ওখানে কিছু করতে পারবো। ইভেন রাজশাহীতে যতজনের কাছে জিজ্ঞেস করছি সবাই খুব ভালো ফিডব্যাক দিছে। তো ফাইনালি আমি গ্লোবাল নলেজে শিফট হলাম, হওয়ার পরে এই যে দীর্ঘ 2 মাসের পদযাত্রা, আসলে আমি একদম বেসিক, মানে আমার কাছে ফোনের হয়তো ধারণা ছিল, বাট ফোনের কম্পোনেন্টের কোনো ধারণা ছিল না। ফোনের ফাংশন ঘাটাঘাটি, হ্যাঁ, ফাংশন বা সফটওয়্যার এরকম বিষয়ে আইডিয়া ছিল, বাট কোনো কম্পোনেন্ট সম্পর্কে আমার 0% আইডিয়া। তো এখানে আমি সর্বপ্রথম কম্পোনেন্ট শিখলাম, মিটার শিখলাম। আসলে অ্যাকচুয়ালি একটা মিটার দ্বারা একটা কম্পোনেন্টকে কীভাবে জাজমেন্ট করব এটা শিখলাম। একটা কম্পোনেন্ট কী পর্যায়ে থাকলে সেটাকে আমরা ভালো বলতে পারবো, কোন পর্যায়ে থাকলে সেটাকে আমরা খারাপ বলতে পারবো, এটা বুঝলাম। লাস্ট এতটুকু বুঝলাম যে একটা ফোনের সামান্য একটা ছোটোতম ক্ষুদ্র একটা কম্পোনেন্ট নষ্ট হওয়ার জন্য লাখ লাখ টাকা দামের ফোন ডেড। কিন্তু আমাদের যারা অদক্ষ টেকনিশিয়ানগুলো আছে তারা কি করে, সর্বপ্রথম আপনার দেখা যাচ্ছে সিপিইউতে হিট দিয়ে সিপিইউ তুললো, রিভলভ করলো, রিভলভ তুলতে যাই 2-3টা প্রিন্ট ছিঁড়ে ফেলে দিছে। তাদের তো মাইক্রো জাম্পার করার মতো এরকম কোনো এক্সপিরিয়েন্স নাই, বা ওদের কাছে ওরকম ধরনের কোনো টুলস অ্যান্ড ইকুইপমেন্টও নাই। তো সেক্ষেত্রে তারা কি করতেছে, আবার ওইভাবে লাগিয়ে দিয়ে কাস্টমারকে ডেট বলে চালিয়ে দিচ্ছে যে আপনার ফোনটা আর হবে না। তো এই জিনিসটা কি কাস্টমারকে আমরা কী সার্ভিস দিলাম? আসলে তার ফোনটা আমাকে সারাতে দিয়েছিল, উল্টা আমি তাকে নষ্ট করে দিলাম। তো গ্লোবাল নলেজের মাধ্যমে আমি যতটা পাইছি আলহামদুলিল্লাহ আমার দিক থেকে আমি পূর্ণাঙ্গ সাকসেস মনে করি এখন নিজেকে, যে আমি যতটা পাইছি এতেই আমি সাকসেস মনে করতেছি। ভবিষ্যতে আমি সেট আপ, অবশ্যই বাসায় যাওয়ার পর আমার নিজস্ব একটা সেট আপ থাকবে। তবে কাজ শুরুর আগে আমার সাকসেস বলার পিছনে একটা কারণ আছে, যে সেটা হলো গিয়ে কি,
আসলে যদি আমি কোনো একটা বিষয় ক্লিয়ারলি যদি পাইতাম, বা একটা বিষয় সম্পর্কে যদি 100% যদি না তথ্য পাইতাম, না যদি জানতাম, তাহলে এখানে বলতাম না যে আমি সাকসেস। আমি থিওরি ইভেন প্র্যাকটিক্যাল এই বিষয়গুলো তো যতগুলো আমি পাইছি, বা যা যা জানছি, যা যা শিখছি, তার উপরে আমি আজকের দিনে বলতে পারি আলহামদুলিল্লাহ আমি একজন শিক্ষিত সাকসেস টেকনিশিয়ান। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। এখানে আসলে আমরা যেভাবে কাজ করছিলাম, যদি একটা ফোন আমরা হাতে নাও নিই, জি তাও আমাদের যে স্টেপগুলো আছে, এই স্টেপগুলোর মাধ্যমে আমরা ডায়াগ্রামকে যখন ফলো করে এই তথ্যগুলো মিলাবো, ফিনিশিংয়ে কিন্তু আমরা সাকসেসই দেখতে পাই। জি 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 ঠিক আছে। তো গ্লোবাল নলেজের সিলেবাসটা ছিল দীর্ঘ 20 বছরের অভিজ্ঞতার আদলে তৈরি করা, এবং এখনও পর্যন্ত প্রতিদিন আমরা এটাকে কারেকশন করছি, চেঞ্জ করছি, কারণ যুগের বিবর্তনে আমাদের ইলেকট্রনিক্সের যে ডিজাইনগুলো সেগুলো চেঞ্জ হচ্ছে, আপগ্রেড হচ্ছে প্রতিনিয়ত, প্রজন্ম থেকে প্রজন্মতে যাচ্ছে, যার কারণে আমাদের প্রচেষ্টা সবসময় অব্যাহত আছে। রাফিউজ্জামান মোবাইল ফোন সার্ভিসিংয়ের হার্ডওয়্যার সফটওয়্যারের উপরে ট্রেনিং করেছে, আর সে একদম ডিজিটাল মিটার কম্পোনেন্ট থেকে শুরু করে আইসি দক্ষতা এবং স্কেমেটিক ডায়াগ্রামের উপরে স্পেশালি তার একটা দখল আছে। এবং একটা মোবাইল ফোনকে সর্বোচ্চ ট্রেসিং করা, আমরা ডেড ফোন রিপেয়ার করতে পারবো। জি স্যার, অবশ্যই। ডেড ফোনের যতগুলো স্টেপ আছে, হ্যাঁ, প্রত্যেকটা বুঝতে স্টেপ চেক পারবো যে করতে সিপিইউ সমস্যা কখন, জি অবশ্যই। পাওয়ার আইসি নষ্ট হয়েছে না ভালো আছে, হ্যাঁ অবশ্যই বুঝতে পারবো চার্জিং স্যার। আইসি আমরা কি মিটার দিয়ে বুঝতে পারবো যে আইসিটা ঠিক আছে না নাকি। অবশ্যই বুঝতে পারবো। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। তো এই যে আমরা স্টেপগুলো শেখানোর চেষ্টা করেছি, যার কারণে একটা ছেলে প্রথম অবস্থায় ট্রেনিং করছে, সে ফ্রেশার ছিল, সেই জায়গা থেকে সে একটা স্মার্টফোনের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট রিভলিং করে লাগিয়ে ফোনকে রান করতে পারে, কিন্তু ওই আইসিটা নষ্ট আছে কি না সেটা চেক করা কিন্তু আরও ডিপ নলেজের বিষয়, সেগুলো আমরা প্রোভাইড করার চেষ্টা করেছি। আমরা সকলেই দোয়া করবো রাফি যেন যে স্বপ্ন নিয়ে আসছে মোবাইল ফোন সার্ভিসিং সেক্টরে, এই সেক্টরেই যেন সে টিকে থাকে, তার হালাল রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দেয়, এবং তার রিজিক যেন প্রশস্ত হয়, এই জন্য আমরা দোয়া করবো। রাফি ফিনিশিংয়ে জেনারেশনদের জন্য জি, পরিশেষে আমি একটা কথাই বলতে চাই যে আসলে আমরা যারা বেকার আছি, সে শিক্ষিত হোক বা এমনিতেই হোক, আমরা ঘোরাফেরা করে আমাদের সময়গুলো নষ্ট করতেছি। আসলে আমরা যদি কারিগরি শিক্ষায় যদি শিক্ষিত হই, আমরা অবশ্যই কিছু একটা করতে পারবো। আর পরিশেষে যে একটা কথা না বললেই না, আমি সর্বোচ্চ কৃতজ্ঞ জ্ঞাপন করি আমার শ্রদ্ধেয় জনাব মোহাম্মদ হাফিজুর রহমান মিলন স্যারের প্রতি, যিনি শুধু একজন শিক্ষকই না, তিনি একজন গার্জিয়ান, এবং তিনি একজন মানুষের মতো মানুষ গড়ার উপযুক্ত একজন কারিগর মনে করি আমি। তিনি শুধু আমাদের শিক্ষায় শিক্ষিত করেন নাই, তিনি আমাদের পথ চলা শিখিয়ে দিয়েছেন, আমাদের কিভাবে আমরা হালালভাবে উপার্জন করতে পারি তিনি আমাদের সেটা শিখাচ্ছেন, তিনি আমাদের ডিসিপ্লিন শিক্ষা দিয়েছেন। সর্বোপরি তার কাছে খুবই কৃতজ্ঞ। আর এটা মন থেকেই না বললেই না যে আসলে গ্লোবাল নলেজ বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট একটা ট্রেনিং ইনস্টিটিউট। আপনারা যারা বেকার ঘরে বসে আছেন আজও, যে আজকে কিছু করব কালকে কিছু করব, এইভাবে করতে করতে আপনাদের দিনের পর দিন চলে যাচ্ছে, আমি তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা চাইলেই সমাজ এবং পরিবেশ এবং দেশকে বদলে দিতে পারি, সেটা টেকনিক্যাল মাধ্যমে। তো আমি আবারও বলতেছি যে আপনারা যারা আমাকে দেখতেছেন, হয়তো দেশের মধ্যে দেশের বাইরে বা যে যেখান থেকে দেখেন, আপনারা অবশ্যই যদি টেকনিক্যাল কোনো কিছু করতে যদি চান, বা মোবাইল ফোনের ওপর বিশেষ করে, অবশ্যই গ্লোবাল নলেজটা একটা বারের জন্য হলেও ভিজিট করবেন, কারণ এখানের পরিবেশটাই আপনাকে আকৃষ্ট করবে। স্যারেদের ব্যবহার, তাদের প্রেজেন্টেশন, তাদের ক্লাসের সব কিছু আপনাদের মন কাটতে বাধ্য। আমি নিজে আমার অবস্থান থেকে আজকে বললাম, আমি একজন বিদায়ী স্টুডেন্ট, তো 2 মাসের পথ চলা তাদের সাথে আমি যা পেয়েছি, তারা আমাকে যেটা দিয়েছে, আলহামদুলিল্লাহ আমি গ্লোবাল নলেজের কাছে চিরকৃতজ্ঞ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ দর্শকরা যারা আমাদের সাথে ছিলেন। অনলাইনের মাধ্যমে আপনাদের সাথে আমি কমিউনিকেট করি, এবং আমাদের একটাই স্বপ্ন, হতে হবে দক্ষ, আর বাংলাদেশ যেন কারিগরি শিল্পে এগিয়ে পৃথিবীর অন্যতম একটা অর্থনৈতিক সেরা দেশ হিসেবে নিজেদেরকে উপস্থাপন করতে পারে, সেই প্রচেষ্টা আমাদের থাকবে ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।